তার রাজনীতি, তার চিন্তা ভাবনা এবং মানে তাদের কবিত্ব, মানে কিভাবে তারা গাইছে। আর সেই গান শোনার পর পুতুলদা হঠাৎ পাশেই দাঁড়িয়েছিলেন। তখন এসপাড়ায় দৃষ্টি হতো এই প্রোগ্রামগুলো। পুতুলদা শুনেই সঙ্গে সঙ্গে বলল, এই আমি একটু গাইব। তার আগে আমি পুতুলদাকে কোনদিন গাইতে দেখি। ওইখানে গাইলেন কি আমাদের জাত ধর্মই বাকি, চেরাবাংলা রাজুর ঢেউয়ে ঢেউয়ে তলোয়ারে এই গানটা বেরিয়েছিল। যাই হোক, আমি বলি আরেকটি কথা, যে একটা মান অভিমানের পর্ব কিন্তু চলেছে দীর্ঘদিন। যে মানুষটাকে আমরা যেভাবে ভেবেছি, সেই মানুষটা এক একটা বাঁকে বাঁকে এসে তো নদীর গতি কত অন্যরকম হয়। হ্যাঁ, এখন বুঝতে পারি আরো বড় জায়গায় যেতে গেলে পরে মানুষকে আমাদের হিসেব, আমাদের খুব ছোট হিসেব সবসময় মেলে না। কিন্তু যেটা বলি যে পুতুলদার সঙ্গে কিন্তু দেখা হয়েছে এই রামমোহন মঞ্চে, এই নিচে আমরা বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময়ে এসে এক জায়গায় জড়ো হয়েছি। পুতুলদা আমাকে ট্রেনের পাশে বসিয়েছে, অনেক কথা বলেছেন, আমাকে অনেক মানে কি বলবো তীব্র ভাষায় সমালোচনাও করেছেন। আবার বলেছেন, নীতিশ একটু স্পেস বাড়া, বুঝলি তো, এত ছোট করিস না, হ্যাঁ এত ছোট জায়গায় থাকিস না, পেস বাড়া, বড় কর বড় কর। হ্যাঁ, তখন ভেবেছি হয়তো তাই, কিন্তু এটাও তো সত্যি কথা যে পুতুলদা আমাদের কাছে থাকলে, আমাদের কাছে তো আছেন, কিন্তু পুতুলদা আরো ব্যাপক মানুষের কাছে পৌঁছে গেছেন। আমি বাংলায় গান গাই থেকে আরম্ভ করে বাবরের প্রার্থনা, এগুলো তো আমরা অনেকদিন আগে শুনেছি, কিন্তু বাংলার গান গাই এইটা যেভাবে মানুষকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তার যে ভূমিকা যেভাবে তিনি রেখেছেন, হ্যাঁ সেটা তো আমাদের কাছে একটা বড় পাওনা বলা যায়। তবুও বলছি যে যারা কিছু বলেছেন তাদের এই সময়টা এইসব কথাগুলো না বললেই ভালো হতো। হ্যাঁ, তবে এটা কিন্তু ভালোবাসার অন্য একটা রূপ, এটা জানতে। একটা মানুষকে কতখানি ভালোবাসলে অভিমান হয়, রাগ হয়। হ্যাঁ, তবে আমি কিন্তু পুতুলদার ওই কথাটাকে খুব গুরুত্ব দিই যে আরো বাড়া, বন্ধুত্বকে বাড়া। আমাদের কিন্তু জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছে। তা বন্ধুত্ব ব্যাকরণে বাঁধিস না কোনোদিন, বন্ধুত্বকে ব্যাকরণে বাঁধিস। তা আমি একটা গান শোনাই। অকারণ অকারণ এই বন্ধুত্বের ব্যাকরণ করে থাক, বন্ধুত্বের মাতাল বাতাস ঝড় হয়ে বয়ে যাক, ঝড়ে উড়ে যাক নিয়মের সব নিয়মের সব বই, ঝড়ে উড়ে যাক নিয়মের ঘর নিয়মের সব বই, বেহিসেবি হয়ে আমরা তবু বন্ধুতা করবই। বন্ধুরে বন্ধুরে এ বন্ধুরে বন্ধুরে, বন্ধুর সাথে 7 সমুদ্র পেরিয়ে যেতে পারি, বন্ধুর প্রেমে অতল গহীনে বারবার ডুবে মরি। বন্ধুর সাথে 7 সমুদ্র পেরিয়ে যেতে পারি, বন্ধুর প্রেমে অতল গহীনে বারবার ডুবে মরি। পাহাড়ের থেকে আকাশটা দেখি বন্ধুকে কাছে পেলে, পাহাড়ের থেকে আকাশটা দেখি বন্ধুকে কাছে পেলে, অন্ধকারে দিতে পারি আমি 1000 নিয়ন জেলে। বন্ধুরে এ বন্ধুরে এ বন্ধুরে বন্ধুরে, বন্ধু যদি আমাকে যায় ছেড়ে, আমাকে দেয় গহীন নির্বাসন, পাজরে পাজরে বন্ধুর নাম লিখে, গানে গানে আমি জানাবো আমন্ত্রণ। বন্ধু যদি আমাকে যায় ছেড়ে,
আমাকে দেয় গহীন নির্বাসন। পাজরে পাজরে বন্ধুর নাম লিখে গানে গানে আমি জানাবো আমন্ত্রণ। বন্ধুকে জানি আসতেই হবে আমার বুকে ফিরে, যতই পাল্টে যাক না সময় বিশ্বায়নের ঘোরে। বন্ধুকে জানি আসতেই হবে আমার বুকে ফিরে, যতই পাল্টে যাক না সময় বিশ্বায়নের ঘোরে। এ মাটির বুকে আদিম প্রেমে নিবিড় আলিঙ্গন, এ মাটির বুকে আদিম প্রেমে নিবিড় আলিঙ্গন। বন্ধু তোমার জন্য আমার আগামীর আয়োজন, বন্ধু তোমার জন্য এই আগামীর আয়োজন। বন্ধুরে বন্ধুরে এ বন্ধুরে বন্ধুরে, অকারণ এই বন্ধুত্বের ব্যাকরণ করে থাক। বন্ধুত্বের মাতাল বাতাস ঝড় হয়ে বয়ে যাক, ঝড়ে উড়ে যাক নিয়মের ঘর নিয়মের সব বই। ঝড়ে উড়ে যাক নিয়মের ঘর নিয়মের সব বই। বেহিসেবি হয়ে আমরা তবু বন্ধুতা করবই। বন্ধুরে 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 বন্ধুরে। প্রতুলদা চিরদিন আমাদের হৃদয়ে থাকবে এবং বাংলা যতদিন থাকবে বাংলার একজন সফল সঙ্গীত শিল্পী, বাংলার হৃদয় হয়ে তিনি থাকবেন। অনেক ধন্যবাদ নির্দিষ্টাকে। আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আমাদের মধ্যে মঞ্চে হাজির হয়েছেন শ্রী কল্যাণ সেন বরা। তিনি অবশ্যই আমাদের কিছু শোনাবেন এবং তার হাতে সঞ্জয় মুখোপাধ্যায়কে একটু অনুরোধ করবো তার বইটি একটু হাতে তুলে দেওয়ার জন্য। চাটা বাইরে এসেছে, আপনারা সবাই একসাথে যে না অল্প অল্প করে কিছু মানুষ দিয়ে বাইরে থেকে চাটা খেয়ে আসবে। সঞ্জয় মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় সম্পর্কিত যে বইটি আজ প্রকাশিত হয়েছে সেটি তুলে দিলেন কল্যাণ সেন বরাটের হাতে। আমি আপনাকে একটু অনুরোধ করবো, কারণ আমাদের আপনার ঝুলি থেকে আপনার স্মরণ কথা শুনব। নমস্কার। প্রতুলদাকে নিয়ে বলা বড় মুশকিল, খুব মুশকিল, কারণ সব সত্যি কথা সবসময় বলা যায় না। অনেক কিছু এইখানে এসে আটকে যায়। মুক্ত হবে প্রিয় মাতৃভূমি, এই গানটি তো আমরাও গিয়েছি, অসংখ্যবার গিয়েছি। প্রতুলদা আমার দীর্ঘদিনের পরিচিতি এবং ব্যাংকে চাকরি করতাম। আমার একদম পাশেই প্রতুলদার ব্যাংক ছিল, রোজ একবার করে দেখা হতোই। এবং একটা অদ্ভুত হাঁ করে হাসি ছিল না, যেটা দেখলে ভালোবেসে ফেলতেই হবে, সেরকম একজন মানুষ। তখন কিন্তু প্রতুলদা হননি, মানে প্রতুলদা এখনকার যে পরিচয়, মানে এখন তো প্রতুলদা একজন বাঙালি। প্রতুলদা তো বাঙালি ছিলেন না, প্রতুলদা একজন আন্তর্জাতিক মানুষ ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তর্ক বিতর্ক। প্রতুলদা যখন ইউপিআই এর উপরে 7 তলাতে প্রতুলদার চেম্বারে ওরা দরজা বন্ধ করে দেয়, গান গাইছেন, গলা মেলাচ্ছি, তর্ক হচ্ছে, আড্ডা হচ্ছে। মজা ছিল যে
মতান্তর কখনো মরান্তর হতো না। এটা একটা প্রতিদার সঙ্গে অদ্ভুত ব্যাপার ছিল, যে যেটা আমার কথা উনি মানছেন না বা ওনার কথা আমি মানছি না, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু কখনো মনে হয়নি যে মানুষকে আমার বন্ধু। এটাই প্রতুলদার ম্যাজিক ছিল। এখানে মানুষ বসে আছে, মানুষরা আমাকে আমার 50 বছর সঙ্গীতের পূর্তি হলো যখন, তখন ওরা একটা সম্বর্ধনা দিল। সেই লেখাটা যেটা, সেটা লিখে দিলেন প্রতুলদা, উনি পাঠ করলেন। আমার জীবনের একটা বিরাট পাওয়া, এটা অদ্ভুত পাওয়া। এবং সেই লেখার মধ্যে কিন্তু লেখাটা আজকে তুলে আনতে পারলে ভালো হতো, সেখানে আসল প্রতুলদাকে চেনা যায়। এবং ওদের বাড়ির একদম উল্টো দিকেই আমার ক্যালকাটা স্কয়ার। উনি এসে আমার ঘরে যে সমস্ত আলাপচারিতা আমাদের মধ্যে হয়েছে, আমি মৃত মানুষের মুখের কথা কখনো সামনে টেনে আনতে চাই না, কারণ সেখানে অনেক কনফিউশন বেড়ে যায়। মিথ্যে কথা বলছি, এ কথা প্রতুলদার কথা নয়, সেরকম হতেই পারে। কাজে সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো আমার মনে হয়। তবে একটা কথা ঠিক, যে প্রতুলদা কথাটা বললে কিরকম লাগবে আপনাদের জানি না। প্রতুলদার অসংখ্য বন্ধু রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, রাষ্ট্রীয় কার্তুজের শিকার হয়েছেন। প্রতুলদা গান স্যালুট পাচ্ছেন, এটা আমার কাছে কিন্তু খুব একটা বড় পাওয়া বলে মনে হয়নি। বরং এই যে আজকে আপনারা যারা এসছেন, ওর সত্যিকারের বন্ধু, তাদের আশাটা আমার কাছে অনেক বেশি আনন্দের, অনেক বড় পাওয়া এটা প্রতুলদার বলে আমার মনে হচ্ছে। মানুষটা দিলখোলা মানুষ ছিলেন। বাংলাদেশে একটা আপনাদের ভদ্রভাই ওই বেঙ্গল একাডেমি না এরকম একটা কিছু একটা আছে, ওরা প্রতুলদাকে বললো যে রেকর্ড করে, বেঙ্গল ফাউন্ডেশন, তা ওরা বললো যে প্রতুলদাকে রেকর্ড করার জন্য, ওখানকার জন্য, ওখানে রিলিজ হবে, তা একটু মিউজিক দিতে হবে। তা হঠাৎ আমাকে দিকে বললেন, শোন, আমি না কাউকে ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, আমি তো মিউজিকের সঙ্গে কখনো করি না, আপনার দরকার নেই তো করেন, আপনি এমনি করুন না। বলে না, ওরা একটু চাইছে, তুই বুঝবি আমাকে। তা সেই ভাটটা আমি নিলাম, রেকর্ডিং হলো, এবং প্রতুলদা বেশ স্বচ্ছন্দভাবে গাইলেন। কিন্তু আমার মনটা খুঁতখুঁতে একটা জায়গায় থেকেই গেল, যে খালি গলায় প্রতুলদার যে গান শুনেছি, সেই গানটা বেরোলো না, সেটা কিন্তু হলো না। চ্যাপলিনের গান গাইতে গাইতে মাঝখানে যে সিম্ফনির মতো অদ্ভুত একটা কোরাস এফেক্ট গলা দিয়ে বার করা, সেটা ওটা ভোলা যায় না। এবং আমরা যারা সাংগীতিক মানুষ, আমরা যারা অপেরা শুনেছি, একটা মানুষ একাকি করে ওইভাবে অপেরার এফেক্ট বার করতেন গলা দিয়ে, এটা আমার কাছে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বিস্ময়। এটা হয় না, যেটা উনি করেছিলেন, করে দেখাতেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি বাংলায় গান গাই, ওনাকে বিখ্যাত করেছি। একটা সিনেমাতে ওটা লাগানো হলো, আমার এক ছাত্র সুজয় ভৌমিক বলে সেই গানটি গাইল। তারপর অশান্তি হলো নানা রকম, গানটার বইটাতে থাকলো না, রিলিজে থাকলো না। সুজয় খুব কষ্ট পেল, আমাকে এসে বললো যে স্যার, আমার এরকম গানটা করেছিলাম, এত ভালো। আমি কিন্তু খুব খুশি হলাম, ওই গানটা না অন্য কাউ ধরে শুনতে চাই না। এটা আমার নিজের উপলব্ধির কথা। তাতে ও খুব তৃপ্তি পেল না, যদিও একদম তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস আমি কোন জায়গার থেকে কথাটা বলছি। আমাদের কোয়ারের প্রত্যেক বছর একটা করে 1 জুন আমাদের প্রতিষ্ঠা দিবস, এখন 46 বছর হলো। তা আমার মনে আছে 16 বছরের যে প্রতিষ্ঠা দিবস হয়েছিল, সেটা হয়েছিল যুব কেন্দ্রে।
তা 3 দিন ধরে তো পুতুলটাকে একটা সঙ্গে পুরো ছেড়ে দেওয়া হয়েছে। সেদিনকার কিছু নেই। তার আগে আমাদের যারা বৃদ্ধা আমাদের বাবা মারা তারা গান গাইবেন 1 ঘন্টা, তারপরে পুতুলদা আমাদের, আমরা যারা সঙ্গীত শিল্পী, যারা বাজনা টাজনা বাজাই বলে বেশ আমাদের দেমাগ আছে, 2.5 ঘন্টা কান মুলে বসে রেখে দিলেন। কোনো আওয়াজ নেই সারা অডিটোরিয়ামে, একা গান গাইছেন। আমাদের 16 বছর মানে কত বছর আগে, 30 বছর আগে, মানে কোন সাল হলো, মানে অনেক বছর আগে। সেই সময় একটা বিশেষ ক্ষমতা ছিল প্রতুলদার, যেমন মানুষকে কাছে টানারও বিশেষ ক্ষমতা ছিল, আর গানের ক্ষেত্রে যেমন দূরদর্শনে একবার পয়লা বৈশাখের অনুষ্ঠানে এবার আমি পুরো মিউজিকটা অ্যারেঞ্জ করছি, তা প্রতুলদা গান গাইবেন। আমাকে বললো, শোন, তুই আমায় জানিস, তুই বেশি কায়দা করতে যাস না, কায়দার কোনো প্রশ্নই ওঠে না, আমি খালি গলায় গান। আপনারা যদি কেউ অনুষ্ঠানটা দেখে থাকেন, এও বহু বছর আগে একটা কথা, তখন পঙ্কজ সাহা উনি করতেন, সেই সময়কার কথা। এবং সত্যি বলছি, অনেক কিছু জমজমাট, অনেক কিছু হওয়ার পরে প্রতুলদা যখন খালি গলায় গান ধরলেন, তখন মনে হলো যে 100টা বেহালা যাচ্ছে, 50টা ছিল বাজছে। এই ক্ষমতা কিন্তু প্রতুলদার ছিল। মানুষটা যে নেই, আমরা আসুন আমরা প্রতুলদার সঙ্গে আমাদের অভিমান, রাগ এগুলোকে সমস্ত দূরে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র ওই খোলা মনে যে হাসিটা, ওইটা মনে রেখে ওনাকে সম্মান জানাই। এবং প্রতুলদার যে গান গিয়ে গ্রামে গ্রামে মানুষ ঘুরে বেরিয়েছে, সেই গানগুলোকে মানুষের কাছে তুলে আনার একটা চেষ্টা করি। রতন, এই দায়িত্বটা বোধহয় আমাদের নেওয়া দরকার। শুধু আমি বাংলায় গান গাই মানে প্রতুল মুখার্জি নয়, বাকি যে সমস্ত গান আছে, যে গানগুলো সত্যি এর থেকেও ভালো গান, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সেই গানগুলো কিন্তু মানুষের কাছে যে পৌঁছয়, সেই ব্যবস্থাটা আমাদের করা উচিত। আর বেশি কথা বাড়াচ্ছি না। এনারা মারা যান না, এনাদের মৃত্যু হয় না। এইসব মানুষের মৃত্যুর থেকে আর একটা জন্ম শুরু হয়, আর একটা জীবন শুরু হয়। যে জীবনটা শুরু হয়েছে মৃত্যুর পর, আমিও দেখতে পাচ্ছি যে ওনাকে নিয়ে আলোচনা, এইভাবে আরো অনেক কাজকর্ম করার তাগিদ। এবং আমার পূর্ববর্তী বক্তা উনি একটা দামি কথা প্রতুলদা বারবার রিপিট করলেন, যে মাঠটা বড় করো, পরিসরটা বড় করো। নিজেদের গুটিয়ে নিয়ে খুব ছোট জায়গায় নিয়ে এসে কিন্তু আখেরে আমাদের লাভ হবে না। কাজে এই মাঠটাকে কিন্তু বড় করতেই হয়। এইটা, এই শপথটা নিয়ে প্রতুলদাকে মনে রেখে ওনাকে সম্মান জানিয়ে, অনেক আদর জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দ কে কিভাবে পায় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কেউ ফুর্তি করে পায় নানা রকম, কেউ আন্দোলনের মাঝে পা রেখে পায়। তিনি খুঁজে দেন সেইভাবে কিভাবে আনন্দ পাবেন। আমি ছোট্ট দুপুরি আমার একটা আনন্দের গান দিয়ে আমার বক্তব্য শেষ করব। আসলে যখন বছর কমাস হলো, আর্যিকরের ঘটনা আমার মনে নেই, এই মানুষের সঙ্গেই অনেক তক্ক হয়েছে। জিনিসটা আমি এখনো মানতে পারি না। মানতে পারি না মানে মানতে পারি না। এটা আমার বাড়ির কারোর সঙ্গে যদি হতো তাহলে যেমন মানতে পারতাম না, এটাও মানতে পারি।
চিতায় জ্বলছে আমার মা, আদরের তিলোত্তমা। চিতায় জ্বলছে আমার মা, আদরের তিলোত্তমা। মাতৃজঠ ছিন্ন ভিন্ন, মাতৃজঠ ছিন্ন ভিন্ন, দারুণ যন্ত্রণা। কাঁদে বিবেক কাঁদে মন, পড়ে আত্মা পোহরে স্বজন। হব নিজের কাছে নিজেই ঘৃণ্য, নিজের কাছে নিজেই ঘৃণ্য। করি যদি ক্ষমা, চিতায় জ্বলছে আমার মা, আদরের তিলোত্তমা। ভালো থাকবেন, রাস্তায় থাকবেন। এরপরে একটা স্বাভাবিকভাবেই নীরবতা চলে আসার, কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সভা চালাতে হয়। এই পাঠ্য দেখে অনুরোধ করবো একটু আমরা মনভাসী সম্পর্কে ছোট করে কথা বলে আপনার শ্রদ্ধা নিবেদন করতে। উপস্থিত সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা তিনটে সংগঠন যখন ঠিক করব, আর এরকম একটা অনুষ্ঠান একসাথে করতে হবে এটাও ভাবতে খারাপ লাগছে, কিন্তু মনভাসী সৃষ্টি হয়েছিল যে আমরা দেখবেন আমাদের যে মনভাসী গ্রুপটা আছে, ফেসবুকও আছে, সেখানে দেখবেন লেখা আছে যে আমাদের একটাই পরিচয় যে আমরা মানুষ। সেখানে ধর্ম, জাতি, বর্ণ কোনো কিছু যেন আমাদের বন্ধুত্বের ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয়। তো প্রথমটা বোধহয় সেরকম একটা মানুষ। এবারও 18 তারিখ জানুয়ারির উলডাঙ্গা বইমেলা উদ্বোধনের জন্য আমাকে যোগাযোগ করে যে পুতুলদাকে আসতে পারবেন। তো ফোন করি আমি পুতুলদাকে, তো বলে পার্থ দিন বোধ আমাকে ভর্তি হতে হবে, আমার শরীরটা ভালো নেই জানো। তাহলে হ্যাঁ, যদি না যাই বা গিয়ে যদি তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে বিকেলে নিশ্চয়ই যাবো। তো সেই ভর্তি হওয়াটাই লম্বা হয়ে গেল। আর আরেকটা কথা বলছিলেন না যে তর্ক বিতর্ক, আসলে প্রতুলদাকে এরকম ছোট একটা গন্ডি কোনো দল কোনো মতাদর্শ ভাবে আটকানো বোধহয় খুব মুশকিল। এত বড় মানুষ, একটা আটপৌড়ে মানুষ, কিন্তু আটপৌড়ে ভাবে এত বড় বড় কাজ, এত এফেক্টিভ কাজগুলো করে গেছে, মানুষের মনে একটা অভিঘাত রেখে গেছে, সেটাই অনেকটা। তো আর আমি বেশি কথা বলবো না, অনেকে আছেন, সকলে আছেন আপনারা। আমরা চেষ্টা করবো আগামী দিনে আরো তার যেসব কথাবার্তা কাজকর্ম সেগুলোকে নিশ্চয়ই চালিয়ে যাওয়ার, কারণ মনভাসী যেভাবে কাজ করতে ভালোবাসে, সবারই বক্তব্য শোনা হোক, সবারই কথা শোনা হোক, ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে চাই মনভাসী, সেটাই করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এবার মানস দত্ত মহাশয়কে যাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। অনেকদিন শুনি অল্প কিছু বলতে চাই। প্রথমে একভাবে করবো ঠিক করে এসেছিলাম, বললেন না ঠিক আছে, কিছু কথা বললেন, তা বললেন, তাই তেমন একটু উত্তর দেওয়ার বোধ আছে, তাই আমি বক্তব্যটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এক হচ্ছে পুতুলদা অনেকে অনেক বাজে কথা বলেছে। আমি শুনলাম আমাকে একদিন কল্যাণদা বললেন যে তুমি করেছো, হ্যাঁ না ভালো করেছো, মন খারাপ হয়ে যাবে। আসলে এদের এই কথাগুলো শুনে মনে হয়েছে এরা পাবলিসিটি পাওয়ার জন্য, এই বাজে কথাগুলো তার এই পাবলিসিটি পাওয়া যায়, সেই রাস্তাটাই ধরেছে। পুতুলদার মতো না, আর কল্যাণদার সঙ্গে ঝগড়া হয়েছে, তার মানে আমাদের মানে কল্যাণদাও যেমন ভাই মতো হলেন, আমরা কল্যাণ দুই কল্যাণ দেয় যেমন ভীষণ ভালোবাসেন, আমরা সবাইকেই ভালোবাসি। আর কল্যাণ
সেন বরাট, কল্যাণ রুদ্র, প্রতুল মুখোপাধ্যায়, এ তো আমাদের সব প্রোগ্রামে, ক্লাবের প্রোগ্রামে এরা তিনজন থাকবে। যেমন একটা ঘটনা আমার মনে পড়ছে, দুর্গাপুজো মানে পুজো মানেন না, প্রতুলদাও মানেন না, বিভাসদাও মানেন না, আর কল্যাণ সেন বরাট, কল্যাণদাও মানেন না। আর কল্যাণ তো খুব চালাকি করে সরে যেতেন, মানে মানুষ আমি 5টার সময় আসতেন মণ্ডপে, এসে 8 ঘন্টা থেকে বলতো আমার ওদিকে যা ভিড়, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, বুঝলি, এরপরে বাড়ি যেতে পারবো না, মানে পুজোটাকে এড়াতেন ওইভাবে। এই কল্যাণটা একবার একটা তিনজনই পুজো মানেন না, কিন্তু পুজোর উদ্বোধনে যাবে না। আমি বললাম উদ্বোধন করতে হবে না, পুজো মানতেও হবে না, আড্ডা মারতে তো ভালোবাসে, পুজো করতে একটু আড্ডা হবে। এবং সেবা মঞ্চে বসে আছেন প্রতুল মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী আর কল্যাণ সেন বরাট। ঘন্টা দুয়েক বলে আড্ডা চলেছে, মানুষ ছাড়তে চাইছে না, এত সুন্দর তাদের ছোটবেলার অভিজ্ঞতা এসে আমাকে 2-3 জন ডেকে বলতে অনেক বক্তৃতা শুনেছি পুজো বিষয়ে, কিন্তু তুই যেটা আমি তো করিনি, আমি 3 জনকে এক জায়গায় করার জন্য আড্ডাটা বানাতে হয়েছে, নাহলে এটা পুজো মানেন না। হঠাৎ বিবাদটা প্রতুলদাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ বিবাহ প্রতুল, মানুষ মাঝে মধ্যে বসছে আবার উঠে উঠে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে রে? যাচ্ছে গো। প্রতুলদা বলতে মনে হচ্ছে মানুষ একটু টেনশন, মজা করে যখন বলে মুক্তার বলতে টেনশনে আছে। বলে কিসের টেনশন? বলে বোধহয় মন্ত্রী মহোদয় কথা দিয়ে এখনো আসেননি, তাই একটি মন্ত্রী আসার কথা আসেনি তাই। আর কল্যাণদাকে বলছি অভয়া আমরা সকলেই দুঃখিত, কেউ, কিন্তু একটা কোনো দলকে বা সরকারকে দায়ী করা হচ্ছে, সেই জায়গাটায় বলে কেউ এটা নিয়ে রাজনীতি করবেন বলে আরেকজন সরকারকে দায়ী করবে আর আমাদের সাথে মেনে নিতে হবে, আমি তার বিরোধিতা করছি। কিন্তু এই যখন ঘটনা আমাদের সবার উদ্দেশ্য তো একটু অন্যরকম, সেজন্য আজকে এখানে শেষ করছি। প্রতুলদা থাকবেন যতদিন বাংলা ভাষা থাকবে, ভাষা মাতৃভাষা দিবসে যেমন জব্বর সেলিমদের নাম থাকবে, শফিকুল্লার নাম থাকবে, তেমনি প্রতুলদার নাম থাকবে। প্রতুলদা বেঁচে থাকবেন, তার আমি বাংলায় গান গাই, তার বাংলা গান নিয়ে বেঁচে থাকবেন। যতদিন ভাষা দিবস থাকবে, মাতৃভাষা থাকবে, প্রতুলদা ততদিন এই পৃথিবীতে থাকবেন। প্রতুলদা যাননি, যাবেন না, খুবই এইগুলো আমার পরবর্তীতে দেখে নিচ্ছি সিদ্ধব্রত দাসকে তার বক্তব্য পেশের জন্য সংক্ষিপ্ত বলবেন, কারণ অনেকেই এখনো রয়ে গেছে। একটু বলে দিচ্ছি, হ্যাঁ, মানুষ প্রতুলদাকে প্রচুর দেখাশোনা করেছে, পাড়ার ছেলে। প্রতুলদার যখন হার্ট অ্যাটাক হয় সে ভোর 4টে 4:30, মানুষ এবং ওর ভাই এসে, অ্যাম্বুলেন্স ছিল, ড্রাইভার ছিল, ওরাই গাড়ি চালিয়ে ওই হার্ট রিসার্চ সেন্টার যেটা, ওখানে গিয়ে ভর্তি করে এবং উনি ওদের তত্ত্বাবধানে তখন বেঁচে যায়। মানে মানুষ দীর্ঘদিন ধরে প্রতুলদার সঙ্গে যুক্ত, এটা জাস্ট বলে দিলাম, সবাই জানেন হয়তো, তাহলে স্যার থ্যাংক ইউ। সিদ্ধার্থদা, সুবর্ণার গানের ব্যাপার বলা আছে? হ্যাঁ, এই যে এরপরে গান করবেন, সরি, এই যে সুবল সর্দার এরপর গান করবেন। আমরা আছি, সবাই আছি, সরিয়েছি। ধন্যবাদ সঞ্চালিকাকে এবং যে 3টি সংগঠন আজকে এই উদ্যোগ নিয়েছেন, আপনাদের অত্যন্ত ধন্যবাদ যে আপনারা এরকম একটি সভার আয়োজন করেছেন। আমরা যারা এই প্রজন্মের মানুষ, আমাদের কাছে প্রতুলদা একজন লিভিং লেজেন্ড ছিলেন। আমরা ওনার গান শুনে বাংলাকে আরো বেশি করে ভালোবাসতে শিখেছি। একদম ছোটবেলা থেকেই আমরা ওনার গান শুনেছি, কারণ আমাদের তো বেশি বয়স না, দেখতেই পাচ্ছেন। আমরা যখন রাজনীতির মঞ্চে আসি বা আমরা যখন এই সামাজিক কাজকর্মে ঢুকি, বেশি দিন নয় আমাদের সঙ্গে প্রতুলদার সাক্ষাৎ হয় এবং সত্যি কথা বলতে গেলে
অন্তত আমি নিজের জন্য বলবো, আমার কাছে ছিল সেই মুহূর্ত যখন আমি আজ থেকে প্রায় 6-7 বছর আগে প্রথম প্রতুলদার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। একটি আইকনের সঙ্গে যখন একজন ফ্যান দেখা করতে যায় যেরকম আনন্দ হয়, সেই আনন্দটা আমার অনুভব হয়েছিল। মানে একটা প্রতুলদার সঙ্গে আমার একটা ছবি উঠেছে, বাড়িতে সবাইকে দেখাচ্ছে, এরকম একটা ব্যাপার। এবং তারপরে বহু মঞ্চে বহু জায়গায় সাক্ষাৎ হয়, এবং আমি যে ওনার থেকে এত ছোট আমার কখনো অনুভব হয়নি। মনে হয়েছিল বোধহয় আমি আমার সহযোদ্ধার সঙ্গে আছি। তিনি আমার সঙ্গে বেশ কিছু জায়গাতে, বেশ কিছু লড়াই, এবং এই কিছু বছর, বিগত কয়েক বছর তো একদমই খুব কাছের হয়ে গেছিলেন। এবং আমাকে নিজে থেকে, আমি যে সংগঠন করি, আমরা রেল হকার নিয়ে কাজ করি, উনি একদিন একটি মঞ্চে আমার সঙ্গে ছিলেন, আমিও ছিলাম, উনিও ছিলেন, আমার পাশে বসে। উনি আমাকে বলল, তোমাদের প্রোগ্রাম হলে কিন্তু আমাকে বলো, আমি আসবো। সত্যি কথা বলতে গেলে আমি সাহস করে ওনাকে বলিনি তখন, কারণ আমি জানি যে প্রতুলদা আসবে, রেল হকারের প্রোগ্রাম। আমি সাহস করে ওনাকে অ্যাপ্রোচ করি, উনি নিজে বললো, তুমি কিন্তু আমাকে বলো। দুর্ভাগ্য বলুন, সৌভাগ্য বলুন, তার কিছুদিনের মধ্যেই একটা ঘটনা ঘটেছে। আমাদের আন্দোলনে প্রচুর মারামারি হয়েছে, অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমি নিজেও গ্রেপ্তার হয়েছিলাম। এবং যখন আমরা জেল থেকে ছাড়া পাই, যে ব্যক্তিগুলিকে আমাদের পাশে পাই, সবার আগে নিঃশর্তভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা কিন্তু কোনো বিশাল ক্ষমতাবান কেউ আমাদের কাছে এসে উনি কিছু একটা বিশাল পাবেন এমনটা কিছু নয়। আমাদের অনেকে নামও জানে না, উনি সবার আগে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং মানে সেই সময় আমরা হাতড়াচ্ছি কিছু সমর্থনের জন্য, কোনো সাপোর্টের জন্য, উনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং উনি প্রকাশ্যে তীব্রভাবে বিরোধিতা করেছিলেন যে আমাদের উপরে যে আক্রমণ হয়, আমাদের যে গ্রেপ্তার হয়, প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স হয়, উনি নিজে এসেছিলেন। এবং সেই দিনটি ছিল ওনার জন্মদিন। জন্মদিনে ওনার একটি সম্ভবত একটি বই প্রকাশের প্রোগ্রাম ছিল, এবং তারপর আমাদেরটাও ছিল, দুটো উনি করে তারপরে গেলেন। এবং তার পরবর্তীতেও, গত বছরের ঘটনা বলছি আমি, একটি রেল হকারকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে মেরে দেওয়া হয়। এবং সেই নিয়ে আমরা লড়াই করছিলাম রেলের বিরুদ্ধে। ওনাকে আমি ফোন করে বলি, দাদা আপনি একটু এলে ভালো হয়, কারণ বুঝতেই পাচ্ছেন আমরা আরো বেশ ব্যাপারটা জমাট বাঁধে। উনি এই বয়সেও উনি এসছিলেন, এবং উনি শুধু আসেননি, উনি যে বক্তব্যটা রেখেছিলেন, আমরা তো গায়ক প্রতুল মুখোপাধ্যায়কে চিনে তার ফ্যান হয়েছি, তার সমর্থক হয়েছি, কিন্তু উনি যে কত বড় রাজনৈতিক ব্যক্তি, যদি সেই প্রেস কনফারেন্সে ওনার বক্তব্যটা আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন প্রতুল মুখোপাধ্যায়, আমি তার ভক্ত হয়েছি গানে, কিন্তু আজ প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণ সভায় আমি কিন্তু রাজনৈতিক প্রতুল মুখোপাধ্যায়ের ভক্ত। ওনার যে রাজনৈতিক চিন্তা এবং চেতনা, সেগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা যেন ছাত্রের মতো ওনার সঙ্গে থেকে শিখছিলাম। এবং সর্বশেষ আমি জানি না আমি এটার জন্য উপযুক্ত কিনা, সর্বশেষ আমার একটি প্রাপ্তি হয়েছিল কিছুদিন আগেই, 2024-এর শেষের দিকে আমার জন্মদিন। সেদিনকে হঠাৎ দেখলাম সকালবেলা একটি মেসেজ এসছে, প্রতুল মুখোপাধ্যায়ের একটি কবিতা তিনি একটা জায়গায় লিখেছেন। সেখানে লিখেছেন যে, ফুটুক না হয় হাড়ির জলে, আগুনে শিখ বিদ্ধ হোক, জন্মদিনের এই শুভেচ্ছা, ব্রত তোমার সিদ্ধ হোক। এবং একজন ভক্ত হিসেবে ওনার থেকে পাওয়া, আমার মনে হয় আমার জন্মদিনে আপনি যাই দিন বা আপনাকে যাই আমি সারাদিনে অনেকের থেকে পেয়েছি, ওইটা আমার কাছে যা মূল্য রাখে তার ধারের কাছে কিছু নেই, হয়তো আগামী দিনেও থাকবে না। আমার স্ত্রীকে আমি বলেছি
এই মেসেজটাকে আমি ফ্রেম করে আমার দেয়ালে লাগিয়ে রাখবো। আমার জীবনে আমি সেদিন জানতাম না যে এত তাড়াতাড়ি আমাকে এই স্মরণ সভায় দাঁড়িয়ে এই বক্তব্য রাখতে হবে। আমার সঙ্গে উনি হাসপাতালে শেষ যাওয়ার 3-4 দিন আগে ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। উনি ওনার যে সভা, সেই সভায় রাজনৈতিকভাবে বক্তব্য রাখছিলেন এবং কোথাও গিয়ে ওনার মধ্যে কোনো দ্বন্দ্ব আমি দেখতে পাই না। খুব স্পষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক চিন্তার মধ্যে কোনো ত্রুটি নেই। একদম অ্যানালিসিস করে একদম পয়েন্ট বাই পয়েন্ট কথা বলছেন। উনি বললেন যে আমাদের আসলে একটি সম্মেলন প্রোগ্রাম ছিল বার্ষিক, ওনাকে আমন্ত্রণ জানাতে ফোন করেছিলাম। উনি বললেন যে আমাকে তো হাসপাতাল যেতে হবে, বুঝতে পারছি না আমার কবে ফিরবো বা কি হবে না হবে। আমি আর হয়তো এইটাই থাকতে পারবো না, পরেরটাই আমি অবশ্যই থাকবো। এবং তারপরেই তার কয়েক মাসের মধ্যে এই ঘটনা। সত্যি বলার ভাষা নেই। আজকে রতনদা আমাকে কয়েকদিন আগে বললেন আসার জন্য, আমি একেবারে এসে গেছি। তো আমি এইটুকুই বলবো শেষে যে বাংলা যতদিন থাকবে, বাংলায় গান গাই ততদিন থাকবে, প্রতুল মুখোপাধ্যায় ততদিন থাকবে আমাদের সকলের সাথে। ধন্যবাদ। এবার আমি ডেকে নেবো বিমল দেকে তার গান শোনার জন্য, এবং তারপরে আমি ডাকবো সুবল সর্দার মহাশয়। নমস্কার। প্রতুল্লা সম্পর্কে অনেক আলোচনা হলো। তো আমরা প্রতুল্লার সঙ্গে পরিচিত হয়েছি 70-এর দশকের শেষ। সেই সময় আমাদের একটা গানের দল ছিল অরণি বলে। আমরা না জেনেই প্রতুল্লার অনেক গান গেয়েছি, অর্থাৎ গীতিকার সুরকার প্রতুল মুখোপাধ্যায় এটা আমরা জানতাম না। অনেক গান গেয়েছি, অনেক পরে আলাপ হয়েছে। তারপরে মহাকরণে যখন কাজ করেছি তখন প্রতুল্লার অফিসে গেছি, সেই 7তলার মাথায়। এরকমও হয়েছে গেছি, দেখা করবো, আড্ডা মারবো। প্রতুল্লা তো খুব আড্ডা প্রিয় ছিলেন। একটা গানের একটুখানি শুনিয়ে বলেন, সন্তটা কেমন হয়েছে? দারুণ হচ্ছে। কেমন হয়েছে বলছিস? খুব ভালো হয়েছে। এই যে সহজ ভাবে রিয়াক্ট করা, আপনারা বললেন হ্যাঁ দাদা এটা চলুন কমপ্লিট করুন, তাহলে আমরা তুলে নেবো। নিশ্চয়ই নিশ্চয়ই, তোদের তো তুলতেই হবে, তোরাই তো গাই। যাই হোক, তো গত বছরের 24 মানে মার্চ মাসে প্রতুল্লার সঙ্গে দেখা হয়েছিল পানিহাটিতে, রতনদাও ছিলেন। তো সেখানে বেগম রোকেয়ার উপরে একটা অনুষ্ঠান ছিল। বেগম রোকেয়ার সম্পর্কে একটা গান প্রতুল্লা মঞ্চে গিয়েছিলেন। প্রতুল্লা দারুণ গান করেছেন, এই গানটা তো আমাকে তুলতে হবে। বললো তুই এক কাজ করিস, ফোন করিস, আমি তোকে ফোনে গানটা রেকর্ড করে দেবো। তা সেটা সম্ভব হয়নি, গানটা আমার তোলাও হয়নি। আমি জানি না বৌদির কাছে সেটা সংগ্রহ হয়ে আছে কিনা। যাই হোক, একটা গান শোনাচ্ছি আমাদের সেই প্রথম দিকের অরণির সময়। কল্যাণদা একটা গানের কথা বলছেন, সেটাও হবে। আপনারা তো জম মিলে মরিতে হবে, এই গান জানেন। আর একটা গান শহীদদের নিয়ে, তো সেটা বরং শেষে গাই। আমি মুক্তভাবে প্রিয় মাতৃভূমি কল্যাণদা যেমন বলেছেন, সেটা আমি গাওয়ার চেষ্টা করছি। এসব তো শোনে না।
মুক্ত হবে প্রিয় মাতৃভূমি, সেদিন সুদূর নয় আর। দেখো লাল সূর্যের আলো এলা পূর্ব সমুদ্রের পার। মুক্ত হবে প্রিয় মাতৃভূমি, সেদিন সুদূর নয় আর। দেখো লাল সূর্যের আলো এলা পূর্ব সমুদ্রের পার। সে আলো ছড়ায় দিক বিদিকে, সে আলো ছড়ায় দিক বিদিকে, কেটে যায় রাতের আধার। লাল সূর্যে আলোক ধারায় করবে মাতৃভূমি মুক্তি স্নান। উঠবে গেয়ে মুক্তির গান, যুগ যুগ নিপীড়িত মজুর কিষান। উড়বে হাওয়ায় আকাশ ছোঁয়া, গৌরব উজ্জ্বল রক্ত নিশান। সেই আলো ভরা দিন আনতে হবে, আলো ভরা দিন আনতে হবে। ঢালো কমরে সব শক্তি তোমার, মুক্ত হবে প্রিয় মাতৃভূমি, সেদিন সুদূর নয় আর। দেখো লাল সূর্যের আলো এলা পূর্ব সমুদ্রের পার। এই ছিল গান। আর একটা গান একটু গাইবো আমি, একটু আপনাদেরও বলবো। কল্যাণদাও আছে আমার সঙ্গে, একটা দোহার কি আছে এই গানটার সঙ্গে, আপনারা জানেন যারা, তারা যদি একটু সঙ্গে করেন। আগে তো রসুল্লাহকে স্মরণ করছি আমরা। এই তপ্ত অশ্রুদিক শক্তি, এই শোকের আগুন জ্বালাক দ্বিগুণ, চিরশত্রুর পরে ঘৃণার আগুন। জ্বলুক জ্বলুক দাবানল, দাবানল জ্বলুক দাবানল, দাবানল জ্বলুক দাবানল। এই তপ্ত অশ্রুদিক শক্তি, এই শোকের আগুন জ্বালাক দ্বিগুণ, চিরশত্রুর পরে ঘৃণার আগুন। জ্বলুক জ্বলুক দাবানল, দাবানল জ্বলুক দাবানল। দিকে দিগন্তে ছড়িয়ে পড়ুক বিপ্লবের দাবানল, দাবানল জ্বলুক দাবানল। শোনো শহীদের ডাক, সাহসী হও। এক্ষেত্রে আমি বলছি, আপনারা যদি একটু সঙ্গে করেন। শোনো শহীদের ডাক, সাহসী হও। সংগ্রামের পথে সাহসী হও, হাজার বাধার পথে সাহসী হও। আত্মদানের পথে সাহসী হও। শোনো শহীদের ডাক, সাহসী হও। সংগ্রামের পথে সাহসী হও, হাজার বাধার মুখে সাহসী হও। আত্মত্যাগের পথে সাহসী হও। উন্নতশীল চলো জয় যাত্রায় হও, মুক্তি পথে অবিচল। দাবানল জ্বলুক দাবানল, দাবানল জ্বলুক দাবানল। সামনে মোদের কত বীর শহীদ, মুক্তিযুদ্ধে দিল জীবন বলি। এসো তাদের পতাকা তুলে ঊর্ধ্বে তাদের রক্ত চিহ্ন এগিয়ে চলি। সামনে মোদের কত বীর শহীদ, মুক্তিযুদ্ধে দিল জীবন বলি। এসো তাদের পতাকা তুলে ঊর্ধ্বে তাদের রক্ত চিহ্ন এগিয়ে চলি। শোনো শহীদের ডাক, সাহসী হও। সংগ্রামের পথে সাহসী হও, হাজার বাধার মুখে সাহসী হও। আত্মত্যাগের পথে সাহসী হও। উন্নতশীল চলো জয় যাত্রায় হও, মুক্তি পথে অবিচল। দাবানল জ্বলুক দাবানল, দাবানল জ্বলুক দাবানল।
দাবানল জুড়ুক দাবানল। ধন্যবাদ। আর খালি বলি, একজন কেউ বললেন যে কিসের ভয় সাহসী মন লাল ফৌজের, এটা আসলে কমলেশ সেনের অনুবাদ। কমলেশ যে অনুবাদ করেছিলেন, প্রতুলদা সুর করেছিলেন, এবং প্রতুলদা সুর করা অসম্ভব অসম্ভব ভালো গান আছে, অসম্ভব, মানে ভাবা যাবে না প্রতুলদা সুরকার হিসেবে কত বড় একজন মাস্টারপিস ছিলেন। আমি একটুখানি একটা গান বলছি। চেরবাংলা একটা কবিতা অনুবাদ করেছিলেন প্রদীপ গোস্বামী, আমাদের যেতে হবে, একটুখানি। যেতে হবে মার কাছে অতীত জঠর থেকে নেমে, তার কাছে আমাদের সমস্ত প্রণিপাত মেনে যেতে হবে। আর যা হতাশ করে সেই সব ঠেলে দিয়ে দূরে আমাদের যেতে হবে বহুদূর বহুদূরে। এই হোক, এই হচ্ছে গান, মানে অসম্ভব একটা ভালো গান তৈরি করেছিলেন। এখনো প্রেরণা পেয়ে সেই গান থেকে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, তোমার চোখের মনি। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, তোমার চোখের মনি। কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা, কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা। বুকের জ্বালা বুকে জ্বলু, কান্না বেচো না। কলা বেচো, ছোলা বেচো, সরি আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, তোমার চোখের মনি। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকার সোনা, ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকার সোনা। বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, তোমার চোখের মনি। ঘর ঘর বেচো, ইচ্ছে হলে করব না কমানা, ঘর ঘর বেচো,
জনম দুঃখী তাকে বেচো না, হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না, আলু বেচো ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, তোমার চোখের মনি। আমাদের অনুষ্ঠান শেষের দিকে প্রায়, আমি রঞ্জিতাকে ওনার বক্তব্য বলতে বলবো। রঞ্জিত সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনবো। গত বছর মানে 2023 আমরা আমাদের একটা বিজয় সম্মেলনে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে পার্থবাবু যোগাযোগ করে নিয়ে গেছিলেন এবং বলেছিলেন আধ ঘন্টার মতন একটা গানের অনুষ্ঠান করবেন। আমাদের রাজারহাট অঞ্চলে যে একটি বিদ্যালয় আছে, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জ্যাংরা আদর্শ বিদ্যালয়, এবং ওই পরিবেশে ওই বিদ্যালয়টির ওই অঞ্চলের মধ্যে খুব ভালো স্কুল আছে। আমরা জানি যে উনি ছোটদের খুব ভালোবাসতেন, অনেকের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আজকে শুনতে পেলাম। আমরা সেখানেও লক্ষ্য করেছি ওই স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী ছিল ওনার গানের ভক্ত, এবং সেই গান প্রায় 2 ঘন্টা টানা 2 ঘন্টা বাচ্চাদের কখন গান, এইসব গানগুলো দিয়েই তিনি ভরিয়ে দিয়েছিলেন। তারপরে আমি প্রথম মানে গানের সঙ্গে পরিচয় অনেকবার হয়েছে, অনেক জায়গায় দেখেছি প্রতুলদা গান করছে, আমরা শুনছি, অডিয়েন্স বসে শুনছি, অপূর্ব গলা। আর প্রথম মানে সাক্ষাৎ পারস্পরিক পরিচয় হলো গত বছরে। অনেকেই যেটা উল্লেখ করেছেন যে সাংগঠনিক ক্ষমতা তার মধ্যে যা ছিল, সবাইকে মানে নিজের মতো করে নেওয়া, সবাই কিন্তু সবার সাথে মিশতে পারে না। কিন্তু প্রতুলদা ওই 2-3 ঘন্টার মধ্যে প্রথম সভাটা পরিচালনা করার হেডমাস্টারে ছিলেন। তারপরে আমি স্বাগত ভাষণ দিয়েছিলাম, সেই শুনে উনি পাশেই ডেকেছিলেন। যখনই গান করে, বাচ্চারা গান করার জন্য যখন আসে, তখন পাশে ডেকে নানা রকম তথ্য, মানে সত্যেন মৈত্রী জনশিক্ষা সমিতির নানা রকম যে পত্রিকা আমরা বার করি, সেই পত্রিকা সম্পর্কে জিজ্ঞেস করছেন কি ধরনের পত্রিকা বার হয়। এবং আমরাও বলি যে আমরা এখানে যে কাজ করি শুধু কেবলমাত্র মহিলাদের, বয়স্ক মহিলাদের পড়ানোর জন্য, পড়া শিক্ষা, লেখাপড়া এইসবগুলো করার জন্য। যাই হোক, এবারে উনি বলেছিলেন আমাদের একটি বয়স্ক কেন্দ্র দেখতে যাবেন, সেটা আমাদের আর সৌভাগ্য হলো না দেখানো। আমরা সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতির তরফ থেকে অভিনন্দন জানাই এবং প্রতুলদাকে আমরা স্মরণ করি। আমাদের অভাবটা পূরণ হলো না, এই টাকা, এই দুঃখটা আমাদের কাছে থেকে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রঞ্জিত দা। এবার আমি সোমা দাসকে ডাকবো গান শোনাবার জন্য। আর এখানে কুশল দেবনাথ কি আছেন? আর সোমা দাসের গানের পরে আমি সাধন বসু মজুমদারের বাঁশির জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি।
হ্যাঁ, ও বাবারি গোপালের বাড়ি তো। হ্যাঁ, তো আমি ভালো অপূর্ব গান করে প্রতিচারী একসাথে বলে ট্রেনিং দিয়েছিলাম আমার সাথে। মঞ্চে উপবিষ্ট অনেকদিন পর সকল গুরুজনদেরকে এবং উপস্থিত সকল গুরুজনদেরকে জানাচ্ছি আমার প্রণাম। আমরা সকলেই জানি কালের নিয়মে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, তবে প্রতুলদার এভাবে চলে যাওয়াটা আমাদের কারোর কাছে কাঙ্ক্ষিত ছিল না। তবে আজকের এই দিনটিতে সাজির একটি গান ভীষণভাবে প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। আমি সাজির একটি পদ গাইবার মধ্যে দিয়ে প্রতুলদাকে শ্রদ্ধা জানাচ্ছি। পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদে হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, খাঁচা আর পোলো ধসে পাখিয়া দাঁড়াবে কিসে, আমি ওই ভাবনা ভাবছি বসে, চমক জরা বইছে গায়ে পাখি, চমক জরা বইছে গায়ে পাখি কখন জানি উড়ে যায়। আগে যদি যেত জানা জমলা প্রভু পোষ মানে না, আমি তো হে প্রেম করতাম না, আমি তবে প্রেম করতাম না, ফকির লালন কেঁদে কয়, লালন ফকির কেঁদে কয় পাখি কখন জানি উড়ে যায়, একটা বদে হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। সাধু সাধু সাধন বসু মজুমদার আমাদের বাঁশিতে কিছু সুর শোনাবেন। আমি প্রতুলদার সঙ্গে একবার একটা জায়গাতে ফিরছি, মানে ওনাকে বাড়িতে পৌঁছলো, তো রাস্তায় ট্যাক্সিতে বলে শোনো সাধন একটা কথা বলি, জানো আমার মনে হয় এই যে রামায়ণ দেখো, মহাভারত দেখো, এইগুলো এত সুন্দর করে এত সহজ ভাষায় ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা তৈরি করেছে তারা সফল, কিন্তু যারা সমাজতন্ত্র নিয়ে কথাবার্তা বলে, যারা প্রগতির কথা বলে, তারা কিন্তু এই জিনিস তৈরিও করতে পারেনি এবং মানুষের কাছে পৌঁছতেও পারে।
সেই কারণেই ধর্ম সফল, কিন্তু সমাজতন্ত্র সফল। সেই কথাটা আমার সবসময় মনে হয় যে প্রতুল রায় এত দামি কথাটা এত সুন্দর করে বলেন। সত্যি তো আমরা ধর্মের ছোটবেলা থেকে ওই ধর্মের কথা ওই সহজ ভাষায় বলতো, ওই সব শুনে শুনে আমরা ওইগুলো গ্রহণ করতাম, কিন্তু কই এর জন্য তো কোনো কেউ করেনি যে না সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিন। এই চিন্তা প্রতুল আমার মাথায় ঢুকিয়েছিলেন। আমি এখনো মানে সবসময় এই কথাটা ভাবি প্রতুল।
দাদু আর প্রতুলদার নারীকে নিয়ে লেখা একটি কবিতা আমাকে মিঠুদি হাতে ধরিয়ে দিলে, তো সেটা আমি অনিন্দিতাকে একটু পড়তে বলছি। অনিন্দিতা প্লিজ একটু এসে এটা পাঠ করো। যদি এই বাঁশির পরে আর কিছু আসে না, কিন্তু যেহেতু প্রতুলদারই লেখা রোকেয়া, তুমি একটু পাঠ করো। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন, এবং প্রতুলদাকে আমার অন্তরের প্রণাম। একদমই অপ্রস্তুত, হঠাৎ করে কবিতাটি পড়তে হবে, পাঠ করাই বলা যেতে পারে। পুরুষ যখন প্রতিপত্তির চূড়োয়, নিজের নারী তারই দয়া কুড়োয়। পুরুষ যখন ধূর্ত অত্যাচারী, বঞ্চনা আর লাঞ্ছনা সয় নারী। রোকেয়া কম, রোগকে কতদিন আর রাখবে ঢেকে জল জ্যান্ত চোখকে? ভাবছ বুঝি নারী শুধুই খাওয়া পড়ার দাসী? এসব ভাবনা অন্য দেশে অনেক দিনই বাসি। চামড়া, চুল আর গয়না দিয়ে গড়া নারীর রূপ। আমরা বলি চুপ, খুলেছে চোখ, থাকবো না চোখ বুঝে। সামনে চলার রাস্তা নারী নিজেই নেবে খুঁজে। আপন অধিকার বুঝে নিতে হবে এবার, সংশয় নেই আর। করুণা নয়, সম্মান চাই, হয় না যেন ভুল। তবেই ফুটে উঠতে পারে সত্যিকারের ভালোবাসার ফুল। ভাবতে অবাক লাগে, সারা জীবন দুঃখ সয়ে হাতে আলোর বাটি বয়ে ঘোর আঁধারে পথ খুঁজেছেন বাংলারই এক মেয়ে। 1 শতাব্দী নয় তো শুধু, তারও কিছু আগে। ভাবতে অবাক লাগে, এতদিনেও আধারে যায়নি ঘুচে। অন্ধ করা আলোর অন্ধকার সত্যিকারের আলোকে দেয় মুছে। যখন দেখি তার দেখানো আলোর পথ পেয়ে এগিয়ে আসে হাজার হাজার ফুলের মতো মেয়ে। মনে মনে ডাকি তাদের, আর তোদের মধ্যে দেখতে পাবো নতুন যুগের নতুন রোকেয়ার। তেজস্বিনী, প্রতিবাদী, জ্ঞান পিয়াসী, প্রেমৈশ্বর্যময়ী। রোকেয়া নয় ছবি কয়েকখানি, রোকেয়া নয় কয়েকখানি বই। ধন্যবাদ। ধন্যবাদ অনিন্দিতাকে, ধন্যবাদ মিঠুদিকে। আজকের দিনে মনে করে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। শেষে সঞ্জয় মুখোপাধ্যায় একটু কিছু বলবেন। আমি শুরুতে সুযোগ পেয়েছিলাম বই প্রকাশের উপলক্ষে, আর শেষে তার প্রতিশ্রুতিতে, তার স্মৃতিতে প্রণাম জানিয়ে দু একটি কথা। আমি প্রতুল মুখোপাধ্যায়কে প্রথম চিনেছিলাম মাধব বন্দ্যোপাধ্যায়, কলকাতার বিভাসদার, মানে বিভাস চক্রবর্তী জন্মদিন পালন হচ্ছিল, মনে আছে? আপনি ছিলেন। মাধবদা আমাকে বলছে পাশে, প্রতুলদাকে নিয়ে কি বলবো। লালবাজারে আমরা পুলিশের বাড়ি খাচ্ছি,
পুলিশ মারছে, প্রচন্ড মারছে, পিঠ ফেটে রক্ত বেরোচ্ছে, আর আমরা তখন প্রতুলদার গান গাইছি। প্রতুলদার গান আমাদের রক্তের যন্ত্রণা, পুলিশের লাঠি পেটানোর যন্ত্রণা ভুলিয়ে দিয়েছিল। এই ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। আমি প্রতুলদাকে চিনতাম না, আমি গল্পটা মাধবটা যার পিঠ পেটে রক্ত বেরিয়েছিল সেই দিন, তার সত্ত্বেও তিনি প্রতুল মুখোপাধ্যায়ের গান গাইছিলেন লালবাজারের সেলের মধ্যে। এটা তার মুখ থেকে শোনার পর আমি ভাবলাম এটা হতে পারে। তারপর আস্তে 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 যখন জানতে চেষ্টা করলাম, আমার দীর্ঘ 5 বছর লাগলো। আমি আজকে এখন শুধু বলতে পারি কিচ্ছুটা তাকে জানতে পারি। তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, তার গানে নয়, কথায় নয়। তিনি বলতেন আমি যদি গীতিকার না হতাম, সুরকার না হতাম, আমি ছড়াকার হতাম। ছড়া হচ্ছে আমার জীবনের প্রথম আনন্দ। এটা অসাধারণ ঘটনা। শেষ যেদিনকে উনি মারা গেলেন তার 5 দিন আগে লাস্ট টেলিফোন আমার সঙ্গে ওনার। তারপরে যে টেলিফোনটা করলাম তিনি ধরতে পারলেন না, তখন বৌদি বলছেন ফোনটা আমার কাছে, আর ওর কাছে নেই, হসপিটালে ডাক্তারবাবু আমাকে দিয়ে দিয়েছেন। শেষ যে কথাটা বলেছিলেন সেটা বলবার জন্য আরেকবার এই আপনাদের মঞ্চে উঠে আসা, সেটা বলবার জন্য আমি ওনাকে বললাম যে আমি বলতে চাই। আমাকে বলেছিলেন জানো আমার খুব খারাপ লাগছে উরবান ওয়ার্ল্ডে শুয়ে, আমার জন্য মমতা এত কিছু করেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্র প্রধান, রাজ্যের প্রধান, আপনার মতো মানুষের জন্য করবে না তো কার জন্য করবে? এটা তো রাজ্যের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। না না, আমি না মানুষের এই রাজ্য মানে সরকারের টাকায় আমার চিকিৎসা হোক, আমি পারছি না নিতে। আমি বাড়ি ফিরে গেলে আমার সব টাকা এদের ফেরত দিয়ে দেবো। উনি ওখানে বসেও নিতে পারতেন না রাষ্ট্রের কিছু। আজন্ম বিপ্লবী এক মানুষ। ধন্যবাদ। আমার এইটুকুই বলার আছে যে অনেকের কাছে আমি বাংলায় গান গাই শুনলাম এই সম্পর্কে। প্রতুলদা আমাকে যেটুকুনি বলেছিলেন, ভীষণ বিরক্ত হতেন কেউ যদি বলতে যে বাংলায় গান হোক, কিছুতেই হবে না। তারপরে অনেক গান শোনানোর পরে যখন উনি বলতেন যে ধরলেন বাংলায় গান, যে সুরটা উনি করতেন, সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ বলতেন না আমার সঙ্গে গাইবেন না, আমি একা গাইবো, আমারটা শুনুন, ভালো করে শুনুন। ওই শুনুন কথাটা খুব জরুরি, কারণ প্রতুলদার বহু গান আমরা জানি না, শুনিনি। প্রতুলদাকে বাঁচিয়ে রাখার ইচ্ছে যদি হয় তাহলে গানগুলো শুনতে হবে। প্রতুলদার স্মৃতি তো প্রত্যেকের কাছে রইল, আমার স্মৃতি আমার কাছে রইল, আমি সে কোনোদিনও শেয়ার করবো না। খুব মজার স্মৃতি সেসব, ও তো আর বাড়বে না, মনে মনে বাড়ি। কিন্তু সবাই এইটুকুই সবার কাছে অনুরোধ, গানগুলো শুনুন। অদ্ভুত এগিয়ে থাকা মানুষ উনি। এই কবি সুমনের সঙ্গে এই নিয়ে আমার আলোচনা হচ্ছিল, উনি বিশ্লেষণ করেন ভীষণ ভালো। উনিও বললেন যে গানটাকে উনি গলা দিয়ে তো গাইছেন, তার সঙ্গে সমস্ত শরীর দিয়ে উনি অভিনয় করছেন, হাওয়া নিয়ে খেলা করছেন। ওনার দুঃখ উনি কাউকে শিখিয়ে যেতে পারলেন না। গাড়িতে যেতে যেতে হয়তো বীরেন চট্টোপাধ্যায়ের গানগুলো শোনাচ্ছেন, আমি তো ভাবছেন জীবনে কোনোদিনও একটা লাইনও গাইতে পারবো না, কিন্তু শুনতে মানে গান ভরে গেল। তো সেই জন্য সবাইকে, যে কজন আছেন সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, গানগুলো শুনুন। কি আধুনিক সুর, লেখার কথা তো ছেড়েই দিন, তবেই তিনি বাঁচবেন, না হলে এভাবে বাঁচানো যায়। ধন্যবাদ আপনাকে, আর আপনাদের সকলকে আসার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের সভা আমরা এখানেই শেষ করছি। আমি সভাপতির জন্য অপেক্ষা করছিলাম, তিনি কোনোভাবে ব্যস্ত আছেন। শুভ রাত্রি সকলকে।
পাঁচটা বই প্রথমবার রাখলাম।